সন্তান কিছু হইতেছে না, গরিবের সন্তান যে অন্যায় আমি এটা করতে পারবো না এবং তাকে তার জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সর্বোচ্চ 7 বছর তাকে দেওয়া হয়েছে এবং আমার বাবা জেল থেকে বের হওয়ার পরে 7 মাস পরে সে মারা গিয়েছে স্ট্রোক করে। কিন্তু আমার বাবাকে তারা নিখোঁজ করে রেখে আমাদের বাসায়ও যেভাবে এসে সার্চ করতো, আমরা প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কিত ছিলাম, কারণ তার একটা ব্রাইট ফিউচার ছিল সেটা নষ্ট করে দিয়েছে। সে পরিবারের টেনশনে সে স্ট্রোক করছে এবং সে মারা যাওয়ার পরে আমাদের পরিবারের অবস্থা খুবই করুণ, কারণ আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই। এই জন্য আমরা চাই যে আমাদের যারা আঙ্কেলরা আটকা আছে তাদের জন্য নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয় এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, যাদের বাবা মারা গেছে, এরকম যারা আছে তাদের জন্য তাদের প্রাপ্যটা দিয়ে দেওয়া হয় এবং আমাদের নিঃস্বার্থ মুক্তি দিক। আর আমরা যারা কোনো এটা আমাদের প্ল্যান করে করছে, এটা আমাদের বাবারা বা চাচারা কেউ অপরাধী না, এটা তারা প্ল্যান করে করছে। সে যে এই কলঙ্ক যে আমরা আসামি, বিডিআর আসামি, এই যে আমরা যে 16টা বছর নিপীড়িত, আমরা কারোর সামনে বলতে পারতাম না আমার বাবা বিডিআর, কারণ তারা ভাবতো যে আমরা অন্যায় করছি, আমরা অন্যায় করে আমরা আমার বাবা অন্যায় করছে, আমরা হয়তো বা সেই ফ্যামিলি থেকে বিলং করি, এটা ভেবে তারা হয়তো আমাদের ছোট চোখে দেখতো। এই কলঙ্ক থেকে যেন আমাদের মুক্তি দেওয়া হয়। 2009 যে গন্ডগোল করছে, হাসিনা করছে, মোদী সরকার করছে, সবাই জানে, ওই সময় জানি আমরা যাই না, তারপরও আমরা কথা বলতে পারিনি। যখন 5 তারিখে স্বাধীন হলো তখন মনে করলাম যে ফিরে আমরা পাবো, পাইয়া তখন পাইতেছি না। আল্লাহ ভালো জানি, আল্লাহ আমরা এই যে চাই আমার ছেড়ে দেখ, আমার এই যে বড় পাওয়া, আমার ছেলের অপেক্ষা, আমার ছেলের অপেক্ষা, অনেকটা ছেলে আছে, বউ আছে, যেভাবে আমার অতি শীঘ্র আমার ছেলে অসুস্থ, শীঘ্র আমার ফিরাই দেখ, অতি শীঘ্র ফিরাই দেখ, আজ যেটা আছে সেইটা করুক, কেন বেআইনি কাম করবো? সব আগিয়ে বলতে বিজয় তো গরিবের সন্তান, কিছু হইতেছে না, গরিবের সন্তান যে বড় লোকের সন্তান। একদিন আপনাকে ফ্যামিলিকে খবর দিয়েছেন, ফ্যামিলি কিভাবে চলতেছে, তার পরিবার কিভাবে চলতেছে, তার মা কিভাবে আছে, খবর লইছে এই 16 বছরে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং সে বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেই ছিল। কিন্তু আমার বাবাকে তারা নিখোঁজ করে রেখে আমাদের বাসায়ও যেভাবে এসে সার্চ করতো, আমরা প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কিত ছিলাম, বা আমাদের বাবা বেঁচে আছে কিনা আমরা সেটাও জানতাম না। আমাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা তো অপরাধী নই, প্রকৃত অপরাধী যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা চাই তাদেরকে জনসম্মুখে আনা হোক এবং আমাদেরকে এই যে আমরা একটা ব্লেমের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা অপরাধী, বা আমাদের বাবা বা যারা বিডিআর সদস্য আছে তারা এই ঘটনার সাথে জড়িত, এটা আমাদের বাবা বা বিডিআর সদস্যরা ঘটায় নাই, কিন্তু আমাদেরকে সেটা সাফার করতে হয়েছে। আমরা চাই আমাদেরকে এটা থেকে মুক্তি। আমরা আসলে যদি বলতে চাই, এটি আসলে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এটি বিডিআরে যে 9 সালে যে ম্যাসাকারটি হয়, এই ম্যাসাকারটি মূলত তৎকালীন স্বৈরাচার সরকার কর্তৃক এইভাবে নামকরণ করা হয়। মূলত এটিকে যেভাবে বিদ্রোহ বলা হয়, কিন্তু বিদ্রোহ যে কোনো বাহিনীতে যদি বিদ্রোহ করা হয়, বা বিদ্রোহের যে সংজ্ঞাটা যে কোনো বাহিনীর ক্ষেত্রে বিদ্রোহের সংজ্ঞাটা টোটালি ডিফারেন্ট। এটিকে মূলত পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া অন্য কোনো ঘটনা এটি নয়। এটি কেন নয় আমি আপনাদেরকে একটু বিষয়ে উল্লেখ করতে যদি চাই, তৎকালীন স্বৈরাচার সরকার মূলত 75-এ তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই এই বাংলাদেশে অবতরণ হয়েছিলেন এবং তৎকালীন স্বৈরাচার সরকার 2007-8 সালে যে সেনাবাহিনীর একটি যে তার প্রতি যে একটি ছিল, ক্লেম ছিল, এই ক্লেমটাতে তিনি যে কারারুদ্ধ ছিলেন, এই কারণে সেনাবাহিনীর প্রতি তার একটা ক্ষুব্ধতার কারণে আমাদের এই যে 57 জন সেনা অফিসারকে মূলত পরিকল্পিতভাবে হত্যা করে। শুধু উনি নয়, উনি মূলত আমরা এটা উল্লেখ করতে চাই, উনি রয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে অবতীর্ণ হয় এবং রয়ের মাধ্যমে মূলত আমাদের এই অত্যন্ত চৌকস 57 জন অফিসার সহ বিডিআরের 10 জন এবং অন্য বেসামরিক লোক 8 জন শহীদ হয়েছেন। সর্বমোট যে 74 জন শহীদ হয়েছেন, এই লোক যে শহীদ হয়েছেন এটি তৎকালীন স্বৈরাচার সরকারের এবং তার লেসপেন্সারদের মাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ বিশেষ বলে আমরা মনে করি। আমরা 100 লোক বন্দী হয়ে চট্টগ্রাম কারাগারে পড়ার আবার 2 বছর থাকার পর আবার তদন্ত আরো 78 জন বিডিআরকে কারাগার পাঠায়। কারাগার বিচারিক আদালত স্পেশাল কোর্ট সাইড থেকে আমরা 17 জন বিডিআর মুক্তি পাইয়া আমরা চাকরিতে আসি, জয়েন করি।
জয়েন করার পর আমরা 6 মাস চাকরি করে আমার কাছে লিভ কার্ড আছে। 6 মাস চাকরি করার পর আমাদেরকে আবার নতুন করে সাবসিড দিয়া বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা 17 জন বিডিআরকে আমরা কোনো অবরোধ করি নাই। আমরা নির্দোষভাবে খালাস হয়ে আসছি এই চট্টগ্রাম কারাগার থেকে। আসার পরে আবার আমাদের নতুন করে সাবসিড দিয়ে 6 মাস পর আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের। আমি এই নির্দোষ হিসেবে আমি সঠিক বিচারের দাবি করছি। শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। সে হত্যাকারীর ফাঁসি হওয়া উচিত। ফাঁসির পরিবর্তে ফাঁসি। সে হত্যাকারী, তার উপযুক্ত প্রমাণ আছে, প্রমাণের মাধ্যমে তার ফাঁসি হওয়া দরকার। আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আমি পিলখানা হাজির ছিলাম, মেডিকেলে ছিলাম। বলছে যে মেডিকেল বুঝি না, জেলখানায় যাইতে হবে। এখন জেলখানা দিয়ে যাওয়ার পরে ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে তারপরে আসার পরে বললে বাড়িতে যাবা না ডিসমিস যাবা না জেলখানা যাবা, এই কয়া তারপরে আমার মুক্তিকার কোনো কথা বাড়ি হয় নাই। তারপরে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। যে আমি ছিলাম হাসপাতালে, হাসপাতাল যখন দুর্ঘটনা হচ্ছে আমি হাসপাতালের গেটে ওষুধের জন্য আসছি। ওষুধের জন্য আসার পরে এই যে লোকজন মানে বাইরে দৌড়াদৌড়ি কি বিডিআর আর আর্মিরা গন্ডগোল লাগিয়ে গেছে। তখন আমি গেটে দিয়ে বাড়িয়ে গেছি। শেখ হাসিনার শাস্তিমূলক মানে তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং 100 বছর পর হইলেও তার বিচার করা উচিত।